আমার দেশ স্পেশালে আজ আমরা কথা বলবো এনসিপির যুগ্ম সদস্য সচিব জনাব আরিফ সোহেলের সাথে। তিনি ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মূল 7 সমন্বয়কদের একজন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য সচিব তিনি। জুলাই গণ অভ্যুত্থান, অন্তর্বর্তী সরকার নিয়ে আলোচনা, সমালোচনা ও ছাত্র নেতৃত্বের ভূমিকাকে ঘিরে নানা প্রশ্ন, বিতর্ক ও প্রত্যাশা তৈরি হয়েছে। জুলাই ঘোষণাপত্র প্রত্যাখ্যান থেকে শুরু করে ষড়যন্ত্রের অভিযোগ, আমলাতন্ত্র ও রাজনৈতিক প্রভাব, এমনকি ছাত্র নেতৃত্বের সৎ ও দুর্নীতিতে জড়িয়ে পড়া অংশ নিয়ে সমাজে চলছে নানা আলোচনা। এ প্রেক্ষাপটে আরিফ সোহেলের কাছে আমরা জানতে চাইব তার দৃষ্টিভঙ্গি, অভিজ্ঞতা ও ভবিষ্যৎ কর্মপন্থা। জনাব আরিফ সোহেল, আপনাকে স্বাগত জানাচ্ছি আমার দেশ স্টুডিওতে। ধন্যবাদ। আমরা এখন চলে যাচ্ছি জুলাই ঘোষণাপত্র, যেটা আপনারা প্রত্যাখ্যান করেছেন এবং 60 জন ছাত্রনেতা বিবৃতিও দিয়েছেন এবং এটাকে আপনারা প্রতারণামূলক এবং প্রহসন হিসেবে দেখছেন। কেন এমন মনে হচ্ছে যে এটা প্রতারণামূলক এবং প্রহসন? প্রথমত, যখন আপনি ঘোষণাপত্র হিসেবে একটা ডকুমেন্টকে হাজির করছেন যেটা ঘোষণাপত্রের কোনো ক্রাইটেরিয়ায় ফুলফিল করে না, তখন একদম প্রাথমিকভাবে যেটা বলতে হয় সেটা হচ্ছে আপনি মিথ্যা কথা বলছেন। কারণ আপনি এই ডকুমেন্টটাকে ঘোষণাপত্র হিসেবে হাজির করছেন, যেটা মূলত কোনো ঘোষণাপত্র নয়। আর একটু যদি ব্যাখ্যা করতে যাই, একটা বৈপ্লবিক পরিবর্তনের যে ঘোষণাপত্র, একটা বিপ্লব বা গণঅভ্যুত্থানের পরে যে ঘোষণাপত্র আসে, সেটা কি মূলত? সেটা হচ্ছে জনগণের আকাঙ্ক্ষার একটা প্রকাশ, যে এই কারণে এই রকম একটা দেশ পাওয়ার জন্য আমরা সবাই মিলে অভ্যুত্থান করেছি বা বিপ্লব করেছি। এটা বিবৃত হয় স্টেটমেন্ট আকারে, ওইটাই ঘোষণাপত্র। এখন অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস যেই ডকুমেন্টটা আমাদের সামনে হাজির করলেন, সেটা কি এই ক্রাইটেরিয়া ফুলফিল করে কিনা? আমরা দেখব যে না, এটা কিন্তু ওই ক্রাইটেরিয়া ফুলফিল করছে না। কারণ প্রথমত, আপনার ঘোষণাপত্র দিতে হলে গণ অভ্যুত্থানের যত অংশীদার আছে, অর্থাৎ জনগণ, সকলকে আপনার এখানে এঙ্গেজ করতে হয়। আপনি যদি বিপ্লবের মুহূর্তেই ঘোষণাটা দিয়ে দেন, যেমন মনে করেন 3রা আগস্ট বা 5ই আগস্ট যদি ঘোষণাপত্রটা দেয়া হতো, তাহলে তাৎক্ষণিকভাবে সেটা লিগাল যে কোনো প্রকার পলিটিক্যাল থিওরি অনুসারেই। কারণ তখন জনগণ ঐক্যবদ্ধ, এবং ঐক্যবদ্ধ আন্দোলন কিন্তু তখন চলছে। ছাত্রনেতা যারা ছিলেন তারা জনগণেরই মুখপাত্র, তারা যা বলছেন জনগণ কিন্তু সেটা বাস্তবায়িত করছেন নিজ উদ্যোগে। যেমন তারা গণভবনের দিকে মার্চ করতে গেলেন, বললেন, মানুষ গণভবনে মার্চ করল। তো সেই সময় যখন দেয়া হয়নি, তারপরে আপনি কি করতে পারেন? আপনি যেটা করতে পারেন, গণঅভ্যুত্থানের অংশীদারদের সাথে আবার কনসালটেশন করে সবাইকে সাথে নিয়ে বিভিন্ন শ্রেণী, পেশা, ধর্ম, বর্ণ যারা আছে, গণঅভ্যুত্থানে যারা ছিলেন, সবার সাথে কনসালটেশনের ভেতর দিয়ে আপনি ঘোষণাপত্রটা করতে পারেন। এখানে অন্তর্বর্তীকালীন সরকার 2টা ভুল কাজ করেছে। প্রথমত, শুধু পলিটিক্যাল পার্টির সাথে কনসাল্ট করতে গিয়েছেন তারা, এবং সেটাও তারা ঠিকভাবে করেননি। আপনারা যদি খোঁজ নিয়ে দেখেন যে অনেক পলিটিক্যাল পার্টি, ইভেন আমাদের পার্টির প্রথম সারির নেতারাও ঘোষণাপত্র দেওয়ার আগের দিন পর্যন্ত এই ড্রাফটে কী আছে সে সম্পর্কে অবগত ছিলেন না। এখন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা, যাদের অনেকেই অরাজনৈতিক, যারা এই গণ অভ্যুত্থানে আসলে নেতৃত্ব দেননি, অংশগ্রহণ করলেও, তারা কি পুরো গণ অভ্যুত্থানের এই অংশীদারিত্ব নিয়ে নিতে পারেন কিনা? পারেন না কিন্তু। তো এই কনসালটেশন ছাড়া আপনি একটা ডকুমেন্ট দিলেন, এটা তো সংজ্ঞাগতভাবেই ডেফিনিশন আকারে ঘোষণাপত্র না, কিন্তু আপনি বলছেন যে এটা জুলাইয়ের ঘোষণাপত্র। প্রথমেই এটা মিথ্যা এবং একটা প্রতারণা। তো এখানে আপনি যে এই ঘোষণাপত্রের কোন জায়গায় আপনার গ্রস ভায়োলেশন দেখছেন আপনি? প্রথম ভায়োলেশন হচ্ছে কন্টেন্টে না, কি লেখা আছে সেখানে না। প্রথম ভায়োলেশন হচ্ছে পুরো প্রক্রিয়াতে। আপনি এটাকে ঘোষণাপত্র বলছেন, কিন্তু ঘোষণাপত্র যেভাবে তৈরি হয় ওভাবে তৈরি করেন নাই, সকল অংশীদারদের সাথে নিয়ে আপনি এটা তৈরি করেন নাই। দ্বিতীয়ত, কন্টেন্টের মধ্যে এই কারণে আমরা ঝামেলা দেখতে পেয়েছি, যেহেতু অংশীদারদের সাথে আপনি বসেন নাই, অংশীদারদের সাথে আপনি আলাপ করেন নাই, জনগণের সাথে মতামত বিনিময় করেন নাই, যে জনগণের পক্ষ থেকে ঘোষণাপত্র দেওয়া হয় তাদেরকেই আপনি প্রসেসে এঙ্গেজ করেন নাই। স্বাভাবিক এখানে অনেক দোষ ত্রুটি রয়ে যাবে, সেটা আপনি কন্টেন্টে কিন্তু দেখতে পাবেন। কন্টেন্টের মধ্যে আপনি দেখবেন যে আমাদের যে উপনিবেশ বিরোধী সংগ্রাম, সেটাকে ধরা হয়েছে, কিন্তু সেখানে 47-এর উল্লেখ নাই। আমরা কিন্তু 71, 47, 24 সবগুলোকে একই সাথে স্বীকার করি, এবং আমার মনে হয় বাংলাদেশের জনগণ এটাকে একসাথে অ্যাকসেপ্ট করে নিয়েই সামনে এগিয়েছে, এবং 24শে গণঅভ্যুত্থানে সেটা আমরা দেখেছি। কিন্তু এর স্পষ্ট কোনো উল্লেখ কিন্তু নাই। তারপরে আপনি দেখবেন যে জুলাই সনদ নিয়ে সেখানে কিছু কনফিউজিং কথাবার্তা বলা হয়েছে, যে পরবর্তী নির্বাচিত যে সংসদ বা নির্বাচিত প্রতিনিধিরা তারা হচ্ছে এটা বাস্তবায়ন করবেন। এই ব্যাপারে তো এখনও ডিসিশন হয়নি যে জুলাই সনদের বাস্তবায়নটা কীভাবে হবে। এখনও ঐক্যমত্য কমিশনে সেটা এজেন্ডা আকারে আলোচিত হচ্ছে। তো একটা এজেন্ডা যেটা এখনও আলোচনা চলছে, সেটার ব্যাপারে একটা ডিসিশন ঘোষণাপত্রে চলে আসছে, খুবই সাংঘর্ষিক একটা ব্যাপার। এরকম নানা প্রকার অসঙ্গতি, 1-2টা করে পয়েন্ট দেখানো যাবে, তবে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে প্রক্রিয়াতে। আপনি জনগণকে সাথে নিয়ে এই ডকুমেন্টটা দেন নাই, তাই এটা ঘোষণাপত্রই আসলে না।
অর্থাৎ আপনি এই ঘোষণাপত্রের আগের দিন পর্যন্ত আপনাদের শীর্ষ নেতারা এই বিষয় সম্পর্কে খুব বেশি জানতেন না। খুব বেশি জানতেন। তাহলে এইটার সাথে আসলে আপনি কাকে দোষ দিবেন মূলত? এটার দায় প্রধানত অন্তর্বর্তীকালীন সরকার এবং তার উপদেষ্টা যারা আছেন তাদের ঘাড়ে বর্তায়, কিন্তু এই দায়টা যদি আমরা ঠিকভাবে বিচার করতে যাই কিছুটা আমাদের ওপরেও আসে, যেটা অস্বীকার করার কোনো কারণ নেই। কারণ অন্তর্বর্তীকালীন সরকারকে যেভাবে গঠন করা হয়েছে আর কি, সেই প্রক্রিয়াতেই কিছু দোষ ত্রুটি রয়ে গিয়েছিল, যেটার আলটিমেট ফলাফল হচ্ছে এই জুলাই ঘোষণাপত্র। আপনি যখন একটা বৈপ্লবিক পরিবর্তনের পরে সত্যিকার বিপ্লবী সরকার করতে না পারেন, তখন তো সত্যিকার বিপ্লবী পদক্ষেপ আপনি তার থেকে আশা করতে পারেন না। তো সেই লজিকেই আসলে এই ঘটনাটা ঘটেছে। যারা নেতৃত্বে ছিলেন এই গণঅভ্যুত্থানের, তারা ইন্টারিম গভর্নমেন্টের গঠনের প্রক্রিয়াতে তাদের তরফ থেকে কি ভুল ছিল? গঠনের প্রক্রিয়া আমার যতদূর মনে পড়ে 5 আগস্টের পরবর্তী সময়ে আমি তখন আহত। পরবর্তীতে আমাকে খবর দেওয়া হয় যে সরকার গঠনের আলাপ আলোচনা চলছে। আমি তখন ঢাকায় আসি। ঢাকায় আসার পরে প্রাথমিক একটি আলোচনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয়। সেই আলোচনায় বিপ্লবী সরকার হবে নাকি কী ধরনের সরকার হবে সেটি নিয়ে আলাপ আলোচনা চলছিল। তো সেখানে 2 ধরনের আর্গুমেন্ট আসে, বিপ্লবী সরকারের পক্ষের আর্গুমেন্ট, তার বিপক্ষের আর্গুমেন্টও আসে যে এখন আসলে একটা অন্তর্বর্তীকালীন সরকার করতে হবে। মূলত তখন যে বিষয়টি ঘটেছিল সেটি হচ্ছে পুরনো যে রাজনৈতিক দলগুলো, বড় বড় রাজনৈতিক দলগুলো, প্রতিষ্ঠিত দলগুলো, তারা ক্যান্টনমেন্টে চলে গিয়েছিলেন দেশ কিভাবে চলবে সেটা নিয়ে কথাবার্তা বলার জন্য। সেই সময় কিন্তু ছাত্রদের পক্ষ থেকে আমরা বলেছি, আমাদের পক্ষ থেকে আমরা বলেছি যে রাজপথ থেকে জনগণ নির্ধারণ করবে দেশ কিভাবে চলবে, সেটা সেনা ক্যাম্প থেকে হবে না বা অন্য কোনো জায়গা থেকে সেটা হবে না। তারপরও আমরা চিন্তা করলাম এখন যদি আমরা পুরোপুরি বিপ্লবী সরকারের দিকে চলে যাই এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর কথাকে আমলে না নেই, তাহলে 5 আগস্টের পরপরই একটা বিভেদমূলক পরিস্থিতি তৈরি হবে, একটা বিশৃঙ্খলাও তৈরি হতে পারে। তখনও আওয়ামী লীগ মাত্র পরাজিত, তো আবার ফিরে আসার একটা আশঙ্কা কিন্তু সবার মধ্যে আছে যে আওয়ামী লীগ আবার ফিরে আসতে পারে, আবার তারা একটা সমস্যা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে সারা দেশে। রক্তক্ষয়ী একটা সংঘর্ষ কিন্তু 1 মাস ধরে চলেছে। তো সেই জায়গায় জাতীয় ঐক্যের কথা চিন্তা করে আমরা তখন বলেছি না, সকল দল মিলে সিদ্ধান্ত নিতে হবে যে সরকারটা কেমন হবে, সামরিক এবং বেসামরিক আমলাতন্ত্র, জি, এই অংশটা এবং পুরনো রাজনৈতিক দল একসাথে বসে তারা ঠিক করলেন যে পুরনো সংবিধানের আন্ডারেই 106 ধারা থেকে রেফারেন্স নিয়ে রাষ্ট্রপতি কিছু উপদেষ্টাকে নিয়ে নতুন সরকার তৈরি করবেন। জি। এবং আমরা দেখলাম যে এখানে আমরা ছোট একটা পক্ষ, আমরা ছাত্ররা, এবং আমরা যদি এর বিরুদ্ধে গিয়ে বিপ্লবী সরকারের দিকে এগিয়ে যেতে চাই তাহলে এখানে একটা সংঘর্ষ, একটা দ্বন্দ্ব এখনই 5 আগস্টের পরপরই শুরু হয়ে যেত কিন্তু। তো তখন আমরা ভেবেছিলাম যে জাতি গঠনের প্রক্রিয়ায় সবাইকে নিয়ে এগিয়ে যাওয়াটা বেশি জরুরি, যে কোনো বিশৃঙ্খলা দ্বন্দ্ব এখনই এড়িয়ে যাওয়াটা জরুরি। সেই জায়গা থেকে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রস্তাবনায় পরে আমরা অ্যাড হই। আমরা চিন্তা করি যে এখানে কীভাবে ছাত্ররা ভূমিকা রাখতে পারে। আপনি জানেন যে পরবর্তী 2 জন ছাত্র নেতা উপদেষ্টা হন ইত্যাদি। তো এইখানেই হচ্ছে সমস্যাটা হয়ে যায়, কারণ জনগণ 5ই আগস্ট পুলিশ, আদালত, আমলাতন্ত্র থেকে শুরু করে পুরনো ব্যবস্থার সকল ইনস্টিটিউশনকে অস্বীকার করেছে, লড়াই করা এবং রক্ত দিয়ে অস্বীকার করেছে, গণভবন দখল করেছে, সংবিধানের যতগুলো ধারা আছে, উপধারা আছে, কোনো না কোনোভাবে ব্রেক করেছে জনগণ। ব্রেক করে সে কি বুঝিয়েছে মূলত, যে এগুলো আমি মানি না, এগুলো সব ট্র্যাশ বিনে চলে যাবে, এগুলো সব ডাস্টবিনে চলে যাবে, নতুন করে হবে সব কিছু। জনগণের ইচ্ছার এই স্টেটমেন্টকে অগ্রাহ্য করে পুরনো সংবিধানকে আবার ফিরিয়ে নিয়ে এসে সেখান থেকে 106 ধারা টেনে এনে পুরনো রাষ্ট্রপতি, হাসিনার বসানো রাষ্ট্রপতিকে দিয়ে সরকারটা গঠন করা হয়েছে। এইটাই হচ্ছে ভুল। এবং এই কারণে যেহেতু আপনি পুরনো সব কিছু রেখে দিয়েছেন, নতুন কাজ আপনি কীভাবে করবেন, এটাই মূলত সমস্যা ছিল। 27শে মে আপনার সচিবালয়ে আপনি আপনার একটা বক্তৃতা, সেটা আমি উল্লেখ করতে চাচ্ছি, যে আপনি সেদিন বলেছিলেন যে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার এখনও বাস্তবায়ন ঘটেনি এবং অন্তর্বর্তী সরকারকে নিয়ে একের পর এক ষড়যন্ত্র হচ্ছে আমলাদের বিষয়ে আপনি বলেছিলেন 27শে মে। জি, অর্থাৎ অন্তর্বর্তী সরকার নানা ষড়যন্ত্রের মধ্যে আছে, এটা আপনার 27শে মের বক্তব্য। তো এই যে ঘোষণাপত্র, এইটা নিয়ে এত বিতর্ক, তো সেটা কি সেই যে ষড়যন্ত্র সেটারই ধারাবাহিকতা কিনা, এবং এখানে আপনি কি আমলাদেরকে দুষবেন কিনা? জি, অবশ্যই অবশ্যই এই পুরো প্রক্রিয়ার যে ধারাবাহিকতা, একটু আগে যেটা ব্যাখ্যা করলাম, এই দোষ ত্রুটি পরবর্তী সময়ে ডালপালা মেলেছে। আমরা ছাত্ররা যারা আন্দোলনে ছিলাম, আমরা আশা করেছিলাম সেটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার হওয়ার পরে উপদেষ্টারা বিপ্লবী পদক্ষেপ গ্রহণ করে ধীরে ধীরে অসমাপ্ত গণ অভ্যুত্থানকে
বিজয়ী গণ অভ্যুত্থান বা বিপ্লবের দিকে তারা রূপ দিবেন আর কি। কিন্তু সেরকমটা কিন্তু আমরা দেখতে পাইনি, এবং আমাদের ছাত্র উপদেষ্টারাও যখন এই ধরনের পদক্ষেপ গ্রহণ করতে গিয়েছেন বাধার সম্মুখীন হয়েছেন। সেই জায়গা থেকে এই বাধাটা কোথা থেকে এসেছে? অবশ্যই পুরনো আমলাতন্ত্র, যারা মূলত রাষ্ট্রের পলিসি মেক করার কাজে ভূমিকা রাখে এবং সেটা বাস্তবায়ন করে। উপর থেকে অর্ডার আসছে, কিন্তু নিচের স্তরে সেটা পালন করা হচ্ছে না। সরকারকে বলা হচ্ছে বিভিন্ন বিপ্লবী পদক্ষেপ নিতে জনস্বার্থে, কিন্তু সেটা বাস্তবায়ন হচ্ছে না। পুলিশকে বলা হচ্ছে অ্যাক্টিভ হওয়ার জন্য, পুলিশ অ্যাক্টিভ হচ্ছে না। এটা যেমন একই সাথে অবকাঠামোগত বা গণঅভ্যুত্থানের পরে সব কিছু ভেঙে পড়া, এই ধরনের বেশ কিছু পরিবেশগত কারণ আছে, তেমনি গোষ্ঠী স্বার্থও কিন্তু এখানে আছে। ইচ্ছাকৃতভাবে রাষ্ট্রযন্ত্রকে অচল করে রাখা, এই ব্যাপারটা কিন্তু এখানে আছে, ষড়যন্ত্র এখানে আছে, এটা আমরা বিশ্বাস করি, এবং না থাকাটাই অস্বাভাবিক। আপনি পুরনো হাসিনার আমলাতন্ত্র, পুরনো হাসিনার রাষ্ট্রযন্ত্র রেখে দিবেন, যারা জমিদারের মতো এই দেশের মানুষের উপর প্রভুত্ব করেছে এতদিন, আর এখন আপনি জনগণের রাষ্ট্র তৈরি করতে যাবেন আর তারা বসে থাকবে, বসে ললিপপ চুষবে, এটা তো হওয়ার কথা না। লজিক বলে যে তারা এটা বাধা দেওয়ার চেষ্টা করবে, সাবোটেজ করার চেষ্টা করবে, এবং এরকম বিভিন্ন সিমটম কিন্তু আমরা দেখতে পেয়েছি। নানা প্রকারের আন্দোলন সরকারের ভেতরে যখন সংস্কার করার চেষ্টা করা হচ্ছে, তারপরে পুলিশের ইনঅ্যাক্টিভিটি, এরকম অনেক কিছু কিন্তু আমরা দেখতে পেয়েছি। 5ই আগস্টের পরে ইন্টারিম গভর্নমেন্ট গঠনের ক্ষেত্রে আপনার ছাত্র নেতৃত্ব কি আপোষ করেছিল মনে করেন আপনি? ছাত্র নেতৃত্ব ভুল করেছিল, আপোষ না, ভুল করেছিল। ভুল করেছিল। মানে আমিও তাদের মধ্যে একজন। মানে আমরা আমাদের পক্ষ থেকেই বলছি, ভুলটা হয়েছে যে তখন আমাদের উচিত ছিল যে বিপ্লবী সরকারের পজিশন, নতুন সংবিধানের পজিশন, নতুন একটা রাষ্ট্র যেটা জনগণকে সার্ভ করবে, এই রাষ্ট্র গঠনের পজিশন থেকে সরে না আসা। আমরা জাতীয় ঐক্যের ব্যাপারে বেশি জোর দিয়েছিলাম। একটা জিনিস থিওরিটিক্যালি আমরা ধরতে ভুল করেছিলাম সেই সময়, এটা হচ্ছে 5 আগস্টের পরে জাতীয় ঐক্য বলতে প্র্যাকটিক্যালি কিছু ছিল না। তখন জনগণ দুই ভাগে ভাগ হয়ে গেছে, তখন গণ অভ্যুত্থানের শক্তিগুলো দুই ভাগে ভাগ হয়ে গেছে। একটা অংশ জনগণের সাথে, জনগণ সংবিধানকে অস্বীকার করে সব ছুঁড়ে ফেলে দিয়েছে, জনগণ যেটা বলেছে সেটাই আমরা মানব, আমরা নতুন সংবিধান, নতুন রাষ্ট্র তৈরি করব, ছাত্র নেতৃত্ব। আরেকটা পক্ষ ছিল পুরনো রাজনৈতিক গোষ্ঠীগুলো, আমলাতন্ত্র এরা, এবং পুরনো মাফিয়া ব্যবসায়ী যারা ছিল তারা। তাদের কথা ছিল না, আমরা পুরনো ব্যবস্থাটাকে কোনোভাবে টিকিয়ে রাখবো, যেভাবেই হোক এটাকে টিকিয়ে রাখতে হবে। এজন্যই তো তারা ক্যান্টনমেন্টে গিয়েছিলেন। এই যে দুই ভাগ হয়ে গেল, তাহলে জাতীয় ঐক্য বলতে কোনো কিছু কি অ্যাকচুয়ালি ছিল 5 আগস্টের পরে? না, 5 আগস্টের পরপরই কিন্তু এই জাতীয় ঐক্যে দুইটা ভাগ হয়ে যায়, গণ অভ্যুত্থানের পক্ষের এবং গণ আকাঙ্ক্ষার বিপক্ষের দুইটা শক্তির আবির্ভাব হয়। আমরা এখানেও একটা জাতীয় ঐক্য কল্পনা করেছিলাম আর কি, এটা আমাদের ভুল হয়েছিল। আমাদের তখন জনগণের পক্ষে দ্ব্যর্থহীনভাবে দাঁড়ানো উচিত ছিল, আমাদের বিপ্লবী সরকার ঘোষণা করা উচিত ছিল, নতুন সংবিধানের পক্ষে দাঁড়ানো উচিত ছিল। এই বিষয়টি আস্তে আস্তে আমাদের কাছে পরিষ্কার হয়েছে। তখন যদি আমাদের কাছে পরিষ্কার থাকতো তাহলে আরও ভালো হতো আর কি, জাতির জন্য হয়তো বা আরও এগিয়ে যেতে পারতাম। তবে হ্যাঁ, যদি আমরা বিপ্লবী সরকার ঘোষণা দিতাম তাহলে সত্যিই কিন্তু 5 আগস্টের পরপরই একটি রাজনৈতিক দ্বন্দ্ব সংঘাতের একটা সম্ভাবনা তৈরি হতো। কিন্তু এখন ব্যক্তিগতভাবে, এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়, ওই দ্বন্দ্ব সংঘাত পেরিয়েও, ওই দ্বন্দ্ব সংঘাতের অংশ হয়েও আমাদের এগিয়ে যাওয়া উচিত ছিল জনগণকে সাথে নিয়ে। সেখানে যদি আরও বেশ কিছু স্যাক্রিফাইস করতে হতো আমাদের করা উচিত ছিল, কারণ আমরা তো 1 মাস লড়াই করেছি এবং জনগণকে সাথে নিয়ে লড়াই করেছি, মৃত্যু ভয়কে পাশ কাটিয়ে জনগণ লড়াই করেছে। তো 1 মাস, সেটা 3 মাস 4 মাস হলে বা আরও লম্বা হলে তো কোনো সমস্যা ছিল না। আরও স্যাক্রিফাইস করতে তো জনগণেরও কোনো আপত্তি ছিল না ওই মুহূর্তে, আমাদেরও আপত্তি ছিল না। এখন ছাত্র নেতৃত্ব আপনাদের সাথে জনগণের সম্পর্ক কেমন? এখন জনগণের সম্পর্ক আগের সাথে যদি তুলনা করি তাহলে আগের চেয়ে অনেকাংশে জনগণের সাথে একটা বিচ্ছিন্নতা তৈরি হয়েছে, এবং এটা যেরকম আমাদের বিভিন্ন ভুলভ্রান্তি আছে, তেমনি পুরনো ব্যবস্থার বিভিন্ন ষড়যন্ত্র আছে, এবং পুরনো রাজনৈতিক গোষ্ঠীগুলোর নানা প্রকারের পরিকল্পনাও এখানে আছে, সব কিছু মিলিয়ে। এবং এই বিষয়টি ঘটার মূল কারণ হচ্ছে জনগণের সাথে, জনগণের যে লড়াইটা, সেই লড়াইয়ের সাথে পুরোপুরি সম্পৃক্ত হতে না পারা। পুরনো কাঠামো যখন চলে আসছে, তখন পুরনো কাঠামোর আন্ডারেই আপনি দেশকে কিভাবে ঠিক করবেন, মানে দুর্নীতি থাকবে, তারপরও আপনি কিভাবে একটু উন্নতি করতে পারবেন দেশের, হ্যাঁ, এই ধরনের যে কাজগুলো, ওই কাজে ছাত্ররা ঢুকে গেছে। ছাত্ররা ডিসি অফিস, এসপি অফিস, থানা, এসব জায়গায় ঘোরাফেরা শুরু করেছে, কারণ পুরনো ব্যবস্থা তো রয়ে গেছে। এখন কাজ করতে হলে তো তাদের সাথেই কাজ করতে হবে। এই কাজগুলো করতে গিয়ে ছাত্র নেতৃত্বের একটা অংশ, যাদের সে ধরনের মোরাল জায়গাটা, ভিত্তিটা ছিল না, বা তাদের বিপ্লবী রাজনৈতিক থিওরির জায়গা থেকে, প্র্যাকটিক্যাল জায়গা থেকে ওই চর্চাটা ছিল না, তারা কিন্তু বিভিন্ন দুর্নীতিতেও জড়াই গেছেন, চাঁদাবাজিতে জড়াই গেছেন। জি। এবং তাদেরকে সামনে এনে পুরনো মিডিয়াগুলো, যেগুলো বিভিন্ন
অলিগার্ক শ্রেণী যারা হাসিনাকে একসময় সাপোর্ট করেছে, দুর্নীতিবাজ মাফিয়া ব্যবসায়ী গোষ্ঠী, এই মিডিয়াগুলো তখন ছাত্র নেতৃত্বের মধ্যে যে অংশটা এই পথে গিয়েছে তাদেরকে ফলাও করে প্রচার করেছে এবং পুরো ছাত্র নেতৃত্বকে তারা ভিলিফাই করেছে। যদিও এখনও আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলবো, আমি বৈষম্য বিরোধীর আমি সেক্রেটারি ছিলাম, মেম্বার সেক্রেটারি ছিলাম সেন্ট্রাল কমিটির, সারা দেশে আমাকে কাজ করতে হয়েছে। আমাদের সাথে সংযুক্ত যারা ছিলেন নেতাকর্মী, এদের মধ্যে সিংহভাগ, আমি বলবো 80% কোনো প্রকার দুর্নীতির সাথে অংশ নেননি। অত্যন্ত কষ্ট করে তারা এখনও মাঠে আছেন। তাদের অনেকে কিন্তু নিজেদের বাসা থেকে টাকা এনে তারা অনেকে রাজনীতি করছেন এখনও ইয়েস। কিন্তু ওই 20%কে তারা সামনে এনে দেখিয়ে এই 80%-এর যে ত্যাগ বা 80%-এর যে ইচ্ছা, সেটাকে আকাঙ্ক্ষা জনগণের জন্য কাজ করার, এটাকে তারা ভিলিফাই করেছেন। এবং এখানে আমাদের ব্যর্থতা হচ্ছে, আমরা মূলত 80%কে এমপাওয়ার করতে পারিনি, তাদেরকে ওইভাবে সংগঠিত করতে পারিনি, বিপ্লবী রাজনীতিতে ওইভাবে তাদেরকে আসলে প্রশিক্ষিত করতে পারিনি যে তারা একটা প্রধান শক্তি হয়ে উঠবে। এই জায়গায় আমাদের অবশ্যই আরও কাজ করতে হবে। আপনাকে তো এনসিপির সামনের কাতার আমরা এখন খুব বেশি দেখি না, আপনার সাথে কি এনসিপির কোনো দূরত্ব সৃষ্টি হয়েছে? না, এনসিপির দূরত্ব বলতে প্রাথমিকভাবে যে দূরত্বটা ছিল সেটা হচ্ছে পলিসিগত। আমি কিছু পলিসি চাচ্ছিলাম যে পার্টি ওই পলিসিতে আসুক। পার্টি মূলত যেহেতু গণঅভ্যুত্থান থেকে উঠে আসা, গণঅভ্যুত্থানের পূর্ণ আকাঙ্ক্ষা, নতুন সংবিধান, গণপরিষদ, জনগণের একটা রাষ্ট্র তৈরি করার আকাঙ্ক্ষায় পার্টি যাতে কাজ করে, সেই চেষ্টা আমি প্রথম থেকে করেছি। কিন্তু একটা পর্যায়ে পার্টি নির্বাচন কেন্দ্রিক রাজনীতিতে একটু গুরুত্ব দিয়েছে, সেটা পার্টি পলিসি, পার্টি তার নিজের মতো করে নিয়েছে। এই কারণে আমার সাথে হয়তো একটা দূরত্ব তৈরি হয়েছে, কিন্তু সেটা পার্টির ভেতরেই আমি ছিলাম, প্রক্রিয়ার ভেতরে ছিলাম, পার্টি থেকে কখনো বিচ্ছিন্ন হইনি। পরবর্তীতে আমি আর্গু করেছি পার্টির ভেতরেই যে আমাদের মূল যে লাইন, জনগণের পক্ষের রাষ্ট্র গঠনের যে লাইন, সেই লাইনে আসা উচিত, সেই লাইনে কাজ করা উচিত। এবং এখন বলতে পারি যে অনেকাংশে পার্টি তার এই লাইনটা ঠিক করে এনেছে। আমি এখন একটু আগে যেটা বলেছি মোটামুটি সেই লাইনটাই, যেটা আমরা মনে করি যে পার্টির কারেক্ট লাইন, এই লাইনে কিন্তু পার্টি অনেকাংশে চলে এসেছে। তো সামনে হয়তো আমাকে আরও খুবই অ্যাক্টিভ জায়গা থেকে দেখা যেতে পারে ইনশাল্লাহ। পার্টির ভেতরে গণতান্ত্রিক চর্চা কতটুকু? এই মুহূর্তে পার্টির ভেতরে কেন্দ্রীয়ভাবে গণতান্ত্রিক চর্চা খুবই ভালোভাবেই চলছে, যেহেতু নতুন পার্টি এবং নানা পথ নানা মত থেকে অসংখ্য মানুষ এসে এখানে জড়ো হয়েছে। স্বাভাবিকভাবে এখানে একটা আর্গুমেন্টেশনের ভেতর দিয়ে পলিসিটা ক্রিয়েট হয় এবং সেটা খুবই প্রাণবন্ত, খুবই অংশগ্রহণমূলক। পার্টিতে এখন গণতন্ত্র অনেক বেশি পরিমাণে অনেক ভালোভাবেই চর্চিত হচ্ছে, খুব ভালো, মানে কোয়ালিটির দিক থেকে ডেমোক্রেসি, ইন্টারনাল পার্টি ডেমোক্রেসি খুব ভালো পর্যায়ে আছে। কিন্তু সেটা স্থানীয় পর্যায়েও যাতে চর্চিত হয়, সেটার কাঠামোটা তৈরি করাটা এখন জরুরি। সাম্প্রতিক সময় আমরা এনসিপির বেশ কয়েকজন নেতাকে খুব আগ্রাসী বক্তব্য দিতে দেখি। পাটোয়ারী সাহেব উনি বলেছেন যে সেনাবাহিনীর, উনি এভাবে ইঙ্গিত করে বলেছেন মাথায় ঘিলু নাই বা মাথায় ঘিলু কম। তো এইটাকে আসলে কতটুকু পলিটিক্যালি এটা কতটুকু কারেক্ট বলে মনে করেন? যে আমরা তো জানি যে শেখ হাসিনার জমানায় আসলে সব কিছুই শেখ হাসিনার পকেটে ছিল। তো শেখ হাসিনার অপকর্মের জন্য পুরো একটা বাহিনীর সদস্যদের মাথাটাকে ঘিলুহীন বলা, এটা কতটুকু ঘিলুযুক্ত বক্তব্য বলে মনে করেন? রাজনীতিতে অনেক সময় অল্প সময়ে অনেক কিছু বলে ফেলতে হয়। এই কারণে যখন আপনি সংক্ষেপ করেন তখন মূল কথাটা অনেক সময় ডাইলিউটেড হয়ে যায়, মানে পরিষ্কার হয় না। এই কথাটা নাসির ভাই যত সম্ভব বলেছেন একটা আলোচনা সভায়, মোটামুটি আমরা সবাই সংক্ষিপ্ত আলোচনাই করেছি। নাসির ভাইয়ের কথাটা আমি ব্যাখ্যা করলে মনে হয় ভালো হবে, যদিও নাসির ভাইয়েরই ব্যাখ্যা করা উচিত যেহেতু উনি বলেছেন, কিন্তু এখানে যেহেতু সুযোগ পেলাম আমি ব্যাখ্যা করি। সেনাবাহিনী অ্যাজ এ ইনস্টিটিউশন, আমরা সেনাবাহিনীর পক্ষে, শক্তিশালী সেনাবাহিনীর পক্ষে বাংলাদেশে। কারণ আমরা মনে করি বাংলাদেশে সেনাবাহিনীর অ্যাগেনস্টে যে আর্গুমেন্টগুলো, সামওয়াট আপনি এটা ট্রেস করতে পারবেন ইন্ডিয়ান সাম্রাজ্যবাদের সাথে কোনো না কোনোভাবে, বা পশ্চিমা সাম্রাজ্যবাদের সাথে। তো আর্মিকে ডিসম্যান্টল করা, ছোট করে নিয়ে আসা, কম শক্তিশালী করা, এগুলো কিন্তু আমরা চাই না। আমরা খুবই স্ট্রং আর্মি চাই। এক্স্যাক্টলি। কিন্তু একটা জায়গায় সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে আর্মিটা প্রথমত 17 বছর ধরে শেখ হাসিনা নষ্ট করেছে, এটা লিডারশিপকে নষ্ট করেছে, এটা অ্যাকসেপ্ট করতে হবে, স্বীকার করতে হবে। এই আর্মি কিন্তু 17 বছর আগের আর্মি বা বাংলাদেশ স্বাধীন হওয়ার পরের আর্মি না। প্রথমত এটা অ্যাকসেপ্ট করতে হবে, দিস ইজ নট দ্যাট আর্মি। এবং এই লিডারশিপকে আপনার পরিবর্তন করা, সংস্কার করা, আর্মি যেভাবে ফাংশন করে, তার গোয়েন্দা বাহিনীকে হাসিনা যেভাবে মিসইউজ করেছে, এভাবে যাতে আর কেউ কখনো মিসইউজ করতে না পারে, নিজের দেশের গোয়েন্দা বাহিনীকে নিজের দেশের মানুষের ওপর ব্যবহার করতে না পারে, এগুলো তো এনশিওর করতে হবে। সেগুলো এনশিওর করতে গিয়ে যখন সেনাবাহিনীর ভেতর থেকে আপনি বাধার সম্মুখীন হন, তখন কিন্তু এরকম কথাবার্তা আসে।
আমাদের পজিশন হচ্ছে এইটাই, আমরা সেনাবাহিনী যাতে সত্যিকার অর্থে দেশের মানুষকে নিরাপত্তা দিতে পারে, দেশের মানুষকে শুধু নিরাপত্তা না বরং প্রশিক্ষিত করতে পারে। কারণ বাংলাদেশের মতো একটা ছোট দেশ, সে জিওপলিটিক্যালি জিওগ্রাফিক্যালি যে জায়গায় আছে, সব দিক থেকে কিন্তু সামরিক প্রশিক্ষণ আমাদের খুবই প্রয়োজনীয় একটা ব্যাপার। চাপিয়ে দেওয়ার কথা বলছি না, বাধ্যতামূলক না, কিন্তু ভলান্টারিলি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হওয়ার কথা। কিন্তু সেটা কিন্তু হয় নাই, গণপ্রতিরক্ষার ধারণা কিন্তু এস্টাবলিশ হয় নাই, চর্চিত হয় নাই। এই কাজগুলো কারা করবে? এটা তো মিলিটারির করার কথা। তো মিলিটারিকে সেই জন্য সামর্থ্য যাতে তারা অর্জন করতে পারে সেরকম করে গড়ে তোলা, এগুলো তো দরকার। সেটার জন্যে হাসিনার রেখে যাওয়া যে লিডারশিপ, তারা রাতারাতি ফেরেস্তা হয়ে গেছেন, এটা মনে করাটা কিন্তু মানে উচিত হবে না। তবে হ্যাঁ, গণ-অভ্যুত্থানের সময় আমরা দেখেছি গণ-অভ্যুত্থানের পক্ষে অনেকে দাঁড়িয়েছেন, অনেক তরুণ অফিসার এবং সৈনিকেরা পুলিশের দিকে গুলি ছুঁড়েছেন, এরকম ঘটনা আছে। সেনাবাহিনীর কিছু ইউনিট জনগণের উপর গুলি চালিয়েছে, এটাও আছে। আমার মনে হয় আর্মি যদি প্রথম থেকেই কিছু প্রোঅ্যাক্টিভ ভূমিকা রাখতো, হাসিনার আমলে হাসিনাকে সার্ভ করা, মানবাধিকার লঙ্ঘন করে জনগণের উপর অত্যাচার করা, কিছু অফিসারকে কোর্ট মার্শালে বিচার করত, এবং যে সকল অফিসার এবং সৈনিকরা আমাদের পক্ষে দাঁড়িয়েছিলেন এদেরকে পুরস্কৃত করত, এদের যে অবদান সেটাকে স্বীকৃতি দিত, তাহলে আর্মির ওপরে জনগণের আস্থা, আমাদের সবার আস্থা অনেক বেশি বেড়ে যেত। এই কাজগুলো আর্মির করা উচিত, এখনও সময় আছে। আমরা মনে করি আর্মি এই কাজগুলো করলে সেনাবাহিনী একটা ইনস্টিটিউশন, সেনাবাহিনীর উপর জনগণ এবং আমাদের আস্থা দৃঢ়ভাবে আবার ফিরে আসবে। একটা বিষয়ে মানুষের পক্ষ এবং বিপক্ষে অনেক মত আছে এবং কেউ গম্ভীরভাবে সেই মন্তব্যটা শোনেন এবং কখনো কখনো হাস্যরসেরও সৃষ্টি হয়। সেটা হচ্ছে যে এই জুলাই বিপ্লবের মাস্টার মাইন্ডকে। একটা বিপ্লব বা গণঅভ্যুত্থানে মাস্টার মাইন্ড বলতে আসলে কিছু থাকে না। যেই মুহূর্তে আপনি মাস্টার মাইন্ড বলতেছেন সেই মুহূর্তে ওটাকে আপনি বিপ্লব হিসেবে অস্বীকার করছেন। ওইটা তখন হয়ে যায় কি, কু বা ষড়যন্ত্র। কু বা ষড়যন্ত্রের একজন মাথা থাকতে পারে, যেমন আইয়ুব খান কু করেছেন, এরশাদ কু করেছেন, কিন্তু আপনি বলতেছেন বিপ্লব বা গণ অভ্যুত্থান, আবার বলতেছেন মাস্টার মাইন্ড। এটা সাংঘর্ষিক। গণ অভ্যুত্থান মানে কি? জনগণ জেগে উঠে। তো সেই জায়গা থেকে এই ধরনের একটা ইভেন্ট, পলিটিক্যাল ইভেন্টের জনগণের জেগে ওঠা, একাত্মবোধের মাধ্যমে, তাদের ঐক্যবদ্ধতার মাধ্যমে জুলুমের বিরুদ্ধে, জালিমি ব্যবস্থার বিরুদ্ধে জেগে ওঠা, এটার কোনো মাস্টার মাইন্ড হয় না। এটা যেটা হয় সেটা হচ্ছে নানা কেন্দ্রিক লিডারশিপ থাকে, নানা পর্যায়ে লিডারশিপ থাকে, কালেকটিভ একটা লিডারশিপ থাকে। এর মানে আবার এই না, অনেকে আবার এটা বলতে চান যে কোনো লিডারশিপই ছিল না, মানে রাতারাতি হয়ে গেছে। এটাও কিন্তু সত্য না। দুই সাইডে দুইটা আর্গুমেন্ট আছে। একদিকে যেমন ব্যক্তিগত মাস্টার মাইন্ড বলতে কিছু নাই, মাস্টার মাইন্ড কে সেটা নিয়েও বিতর্ক, উনি মাস্টার মাইন্ড না উনি মাস্টার মাইন্ড, হাস্যকর, কেউই মাস্টার মাইন্ড না এখানে। আবার আরেক দিক থেকে এখানে কোনো নেতৃত্ব ছিল না, এরকম একটা আর্গুমেন্ট আছে, এটাও ভুল। সমাজে বুদ্ধিবৃত্তিক জায়গা থেকে পাঠচক্রান্ত একটা কথা বলে এখন মজা করে, যে বিভিন্ন ধরনের পাঠচক্র থেকে একটা লিডারশিপ গড়ে উঠেছে। অনেকে এটাকে অস্বীকার করার চেষ্টা করেন, এটা কিন্তু সত্য না। মানে অস্বীকার করার চেষ্টা করে লাভ নেই, এটা কিন্তু আসলেই ভূমিকা আছে। কারণ একটা গণ অভ্যুত্থান করতে হবে, ভোটের রাজনীতি করে কোনো লাভ নেই। হাসিনাকে তাড়াইতে হবে গণ অভ্যুত্থান করে, এই আইডিয়া তো আগে মাথায় আসতে হবে গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিতে হলে। 18 সালের কোটা সংস্কার আন্দোলন কেন এক্সেলেট করলো না, কেন 24-এরটা করলো? কারণ 24-এর ছাত্র নেতৃত্বের মাথায় এটা ছিল, ওই ইমাজিনেশনটা ছিল। সেটা আসছে নানা কেন্দ্রিক লিডারশিপ এবং নানা কেন্দ্রিক চর্চার ভেতর দিয়ে, বুদ্ধিবৃত্তিক মাঠের চর্চা। কিন্তু এটা ছিল কালেকটিভ লিডারশিপ। একদিকে একটা গ্রুপ অনেক প্ল্যান করতেছে এবং সেটা এক্সিকিউট করতেছে, তারা মনে করতেছে তারা অনেক কিছু করে ফেলতেছে। আবার অন্যদিকে এরকম সিমিলার 4-5টা গ্রুপ কিন্তু একই কাজ করতেছে। গণঅভ্যুত্থানের পরে আমরা দেখছি যে একটা গ্রুপ আরেকটা গ্রুপকে অস্বীকার করা শুরু করলো, তুমি কি করছো, আমিই করছি। বিষয়টা কিন্তু আসলে সেরকম না। অসংখ্য গ্রুপ নানা জায়গা থেকে অনেক ভালো ভালো পরিকল্পনা করেছেন এবং সেটা এক্সিকিউট করেছেন। সবগুলোর যোগফল হচ্ছে 24-এর গণঅভ্যুত্থান। ওকে, জনাব আরিফ সোহেল, আমার দেশকে সময় দেওয়ার জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে।